গল্পের নাম ফেরিটেল, লেখা আরিশানুর ছদ্মনাম, পর্ব সংখ্যা 48। মেয়ে ১১ তলা থেকে নিচে নেমে আসে পায়ে হেঁটে। সিঁড়িতে নেমে এসে সে 11 তলা থেকে তাড়াহুড়ো করে নামার কারণে সে ঘামতে লাগলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে সে এক্সিট গেটের সামনে এসে দাঁড়ালো। ততক্ষণে বরফে চারপাশ ভরে ওঠেনি, কেবল একটু করে তুষারপাত হচ্ছে ঝিরিঝিরি করে। জমিনে বরফ পতিত হতে গেলেই যাচ্ছে। সারাদিনে একবারও বরফ পড়েনি, এখন একদিন পর আবার বরফ পড়তে আরম্ভ করেছে। সে 2 কদম আগাতেই ওয়াচম্যান তার সামনে এসে বলে, তুমি কি বাইরে যেতে চাচ্ছ? হ্যাঁ। ওয়েদার কিছুটা খারাপ, সময়ের সঙ্গে সঙ্গে আরও খারাপ হবে। এখন ওভাবে বের না হলে ঠিক হবে। সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে। ম্যানেজ করে নেব বলে বিল্ডিং থেকে বের হতেই তার মনে হলো কাজটা ঠিক হয়নি। বেশ ভালোই শীত পড়ে গেছে, বলতে গেলে ঝাঁকিয়ে শীত নামছে। খুবই নরম নরম বরফ আসমান থেকে বৃষ্টির মতো ঝোপঝাপ করে পড়ছে, গায়ে এসে আদুরেভাবে ছুঁয়ে যাচ্ছে। কিন্তু মীরার হৃদয়ে তখন ভাঙচুর চলছে। কাঁচ ভাঙা ক্ষতিকর টুকরোগুলো হাত দিয়ে ধরলে যেমন ক্ষতবিক্ষত হাতে কেটে কেটে রক্তাক্ত হয়, ঠিক তেমনই করে বুঝি কেউ তার হৃদয়ের অন্তঃস্থলটাকে কেটে টুকরো টুকরো করে রক্তাক্ত করছে। সে চোখের জল পানি বারবার মুছে ফেলছে। যতবারই মুছে ফেলছে ততবারই অশ্রু বর্ষিত হচ্ছে। গাল লাল হয়ে গেছে। সেদিকে বেদিক বলে হাঁটা দিল। লোকেশন তার মনে নেই। সম্ভবত তার সেন্ট্রাল পার্ক ক্রস করে আরও কিছু দূর এগিয়ে গিয়েছিল। এখন মনে আসে না তার লোকেশন যাই হোক, আজ সেদিকে মন চাচ্ছে, সেদিকে ছুটে পালাবে। ভারাক্রান্ত, ক্ষতপ্রাপ্ত, দুঃখী মন বাস্তবতা বলে শুধু বহু দূর ছুটে যেতে চায়, যেখান থেকে তাকে কোনোদিন শুনতে হবে না যে সে থার্ড পারসন। কেউ তাকে থাপ্পড়ও মারবে না। এত দূরে হারিয়ে যেতে চায়। তার অবস্থা নির্ধারণ করুন। কাঁদতে কাঁদতে মাথা ধরে গেছে। এই মুহূর্তে মনে হচ্ছে সে বেঁচে আছে কেন? পৃথিবীটা অর্থহীন। মিনিট 20 একটানা দৌড়ে আসার ফলে সে ঝাঁপিয়ে ওঠে। পা চালিয়ে আর এক কদম হাঁটা তার জন্য অসম্ভব বলতে গেলে। সে দম নেওয়ার জন্য থামতে আজ করতে পারল প্রকৃতির তাণ্ডব লীলা। প্রচণ্ড গতিতে বাতাস ধেয়ে যাচ্ছে। মনে হচ্ছে বিশাল বড় গুলো ভেঙে গুড় গুড় হয়ে যাবে। সেই সাথে সেকেন্ডের মধ্যে নরম তুলতুল বরফ খণ্ডগুলো রকচাটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্রকৃতির আগন্তুক রূপ দেখে সে ভয় পেয়ে যায়। গুটগুটে অন্ধকার হলেও আলো জ্বলছে। আকাশের বুকেও তারা উঠেছে ডজনখানেক। বাতাস বইছে প্রবল আকারে। বাতাসের মাত্রা অতিরিক্ত শীতল স্পর্শ গায়ে এসে বিধতেই প্রতিটা লোম খাড়া হয়ে আছে। গাউনের কাপড় চুল উড়ছে এলোমেলোভাবে। প্রতি মুহূর্তে রাস্তার মধ্যে বরফ জমা হচ্ছে, আর কিছুক্ষণ হলেই তো সেদিনকার মতো বরফ জমে রাস্তা পিচ্ছিল হয়ে যাবে। কি করবে সে? একবার ডাবল উল্টো দিকে ফিরে যাবে? কিন্তু মনের কোণে বিপুল পরিমাণ অভিমান জন্ম নিয়েছে। তার অভিমানগুলোকে একগুচ্ছ করে 20 তলা বিল্ডিং বানানো যাবে। কার কাছে ফিরে যাবে সে? মা আর বোন ছাড়া তার কোনো আপনজন নেই। সে বুকে যন্ত্রণা নিয়ে আবার হাঁটা তোলে সামনের দিকে। এবারে হাঁটতে বেগ পেতে হচ্ছিল তাকে। রাস্তার মাঝ দিয়ে 4-5টা গাড়ি বেশ স্পিডে তুলে তাকে ক্রস করলো। একটা গাড়ি তাকে দেখে থেমে যায়। কাঁচ তোলা ওই কালো গাড়ি দেখে মীরা ভাবে নিশ্চয়ই ইমান এসেছে। কিন্তু তাকে ভুল প্রমাণিত করে অন্য এক শ্বেতাঙ্গ কাঁচ নামিয়ে বলে, ডু ইউ নিড হেল্প? নো। তার সোজাসাপটা জবাব। উনি তবুও বলে, শিওর? ইয়েস। গাড়িটা তাকে ক্রস করে চলে যেতেই সে কান্নায় ভেঙে পড়ে। ভীষণ কষ্ট হচ্ছে তার। সামনে পা বাড়ানোর ক্ষমতা বা শক্তি তার মধ্যে অবশিষ্ট নেই। উদাস চাহনিতে সে রাতের আকাশ দেখল, বরফ পড়া দেখল, বরফময় শীতল হাওয়ায় তোরে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, পা জমে যাচ্ছে, হাত কাঁপছে, দাঁতে দাঁত চেপে রেখেছে সে। ঠান্ডায় মনে হচ্ছে জান বেরিয়ে যাবে। সে একটা গাছের সামনে দাঁড়িয়ে আছে। গাছটা দেখে মনে হলো ক্রিসমাস ট্রি। গাছ সম্পর্কে ধারণা কম জন্য সে পুরোপুরি ঠাহর করতে পারল না। তবে গাছের গায়ে বরফ জমতে শুরু করেছে। ল্যাম্পপোস্টের আলো গাছে এসে ঠেকেছে। বরফগুলো ঝলমলে হাসছে। বরফ দূর থেকে দেখতে সুন্দর, কাছাকাছি ততটাই ভয়ঙ্কর। এর কবলে পড়ে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। মীরার চোখের কোটরে নদী ভরে যাবে যেন। সে নিস্তেজ ক্লান্তিসিক্ত হয়ে বসে পড়ে।
অভিমান, রাগ, দুঃখ, বিরহ, ভালোবাসার থেকে প্রতারণা সব মিলেমিশে এক অসহ্য যন্ত্রণায় সে কাহিল হয়ে পড়েছে। স্টেজের দিকে সকলের অ্যাটেনশন। সবাই উত্তেজিত হয়ে আছে পরবর্তীতে কি হতে চলেছে জানার জন্য। ইমানের মুখ থেকে কিছু শোনার জন্য দর্শকরা ব্যাকুল, কিন্তু ও একদম চুপ, যেন শ্মশানে দাঁড়িয়ে আছে সে, কিংবা কথা বললে $1000 জরিমানা। পিটার তাকে উদ্দেশ্য করে বলে, কি হলো তোমার টিয়ার? ইমামের এবার টনক নড়ল। সে এগিয়ে এসে জুঁইকে উদ্দেশ্য করে বলে, তোমার সাথে জরুরি কথা আছে। জুঁই হেসে বলে, পরে বললে চলবে না? না, আজ তুমি সত্যিটা না জানলে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। ইমানের অভিব্যক্তি থেকে কিছু আঁচ করতে পারছে সে। অত্যাধিক গম্ভীর হয়ে আছে, যেন 2 সেকেন্ড আগে এই মৃত্যু সংবাদ শুনেছে। জুঁই বলে ওঠে, আচ্ছা তাহলে বলো। ইমান আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজল, এরপর বলে ওঠে, এখানে না, পার্সোনালি বলতে চাই। জুঁই একটু হলেও ভয় পেল। পরক্ষণ ভাবল সবার সামনে হ্যাঁ বলতে লজ্জা পাচ্ছে। সে বলে ওঠে, ঠিক আছে, কর্নারে চলো, ওদিকটা নিরিবিলি। ইমান তার কথা শুনে স্টেজ থেকে নেমে যায়। পিটার কিছু বলে ওঠার আগে জুঁই বলে, পাপা, আমাদের একটু স্পেস চাই। কিছু হয়েছে? পাপার গালে একটা চুমু খেয়ে বলে, না পাপা, সব ঠিক আছে, জাস্ট কিছুক্ষণ সময় দাও। জুঁই স্টেজ থেকে নেমে ইমানের কাছে পিছু নিল, কর্নারের দিকে এসে থামলো। ততক্ষণে ইমান মনে হয় যা যা বলবে সেগুলো মনে মনে ঠিক করে নিছে। জুঁই বলে, মিস্টার খান। ইমান চোখ বন্ধ করে হড়বড় করে বলে, আই অ্যাম ম্যারিড জুঁই। আমার উচিত ছিল আগেই সবটা জানানো। এই ভুলের মাসুল দিতে হচ্ছে এখন। জুঁই কথাটা শোনা মাত্র বজ্রপাতের মতো চমকে ওঠে। সে অপ্রতিভ হয়ে পড়ে, দিশেহারা হয়ে বলে, কি বলছো তুমি? বাংলাদেশে যাওয়ার পর আমি বিয়ে করেছি। জানো, আমার একটা খুব মিষ্টি বউ আছে, যাকে আমি এখন মন প্রাণ দিয়ে ভালোবাসি। ইমানের মুখে বিয়ে, বউ, ভালোবাসা শব্দগুলো শুনে জুঁইয়ের চোখ ভিজে ওঠে। সে তোতলাতে তোতলাতে বলে, কে সে? তুমি আমাকে জানাওনি কেন? নিশ্চয়ই ফান করেছো। ইমান, এটা মজা করার কোনো সময় হলো? ইমান সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলে, আমি মজা করছি না, সত্যি আমি বিবাহিত। আজ আমাদের বিয়ে 2 মাস চলছে। আমি ধারণা করিনি পিটার স্যার এমন কিছু আবদার করে বসবে। তোমাকে সবসময় একজন ফ্রেন্ড, হয়তো বেস্ট ফ্রেন্ড হিসেবেই দেখেছি, ওই নজরে কোনোদিন দেখিনি। আমি জানি তুমিও স্যারের কথা বিব্রত হচ্ছ। স্যার আমাদের ভুল বুঝেছেন। জুঁই আহত দৃষ্টি মেলে তার দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে ভালোবাসেন না? আমি কেন তোমাকে ভালোবাসবো জুঁই? এমন কথা কোনোদিন বলেছি তোমায়? বলেননি, কিন্তু বোঝা যায় তো। ভালোবাসা প্রকাশ না করলে বুঝলে কীভাবে? মিস্টার খান, আমি আপনাকে অনেক ভালোবাসি, সম্ভবত নিজের সত্তা খুইয়ে হলেও আপনাতে আসক্ত। এবং তার কথা শুনে পিলে চমকে উঠে বলে, কি বলছো তুমি? খেয়াল আছে? আমার ধ্যান জ্ঞানে কেবল আপনি। জুঁই, তোমার মাথা খারাপ হয়েছে, গিয়ে রেস্ট নাও। জুঁই তার হাত ধরে মিনতি করে বলে, আই লাভ ইউ, প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করুন। আপনাকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারছি না। ইমান এক ঝটকায় তার হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি বিবাহিত জুঁই, কথাটা মাথায় ঢুকিয়ে নাও। সে জুঁইকে পাশ কাটিয়ে চলে আসতে তুললে জুঁই বলে ওঠে, তাহলে আপনি আমাকে বিয়ে করছেন না? তুমি পাগল হয়ে গেছো? সাইকিয়াট্রিস্ট দেখাও, আপনাকে ভীষণভাবে পস্তাতে হবে। অলরেডি পস্তাচ্ছি আমি, বলে সে চলে আসে হোটেল রুমে। হোটেল রুমের দরজা খোলা, ভিতরে কেউ নেই। সে ফোন বের করে মীরাকে কল দেওয়ার জন্য। মেয়েটাকে সরি বলতে হবে, বেশি রুড হয়ে গিয়েছিল, বেশি বুঝিয়ে বলতে হবে। ফোন হাতে নিতেই মীরার মেসেজ দেখে তার পায়ের তলা থেকে মাটি নাই হয়ে যায়। সে মরা গেলেও বলে, চিট, কেন বারবার আমাকে ভুল বোঝো তুমি? সে হন্তদন্ত হয়ে নিচে নেমে এলো, চেক করে কোথাও মীরা নেই। সাদের সঙ্গে দেখা হলো। পিটার তাকে দেখে স্ত্রী থেকে নামলো। সে বুঝতে পারছে সবাই তার দিকে চেয়ে আছে, কিন্তু এই মুহূর্তে সে কোনো কিছু ভাবতে পারছে না। মীরাকে না দেখা অবধি ঠিকঠাক নিঃশ্বাস নেওয়া যায়। সাদ তার দিকে আসলে সে প্রশ্ন ছুড়ে, মীরাকে দেখেছিস? না ভাইয়া, অনেকক্ষণ হল তাকে দেখিনি। ইমান বুঝতে পারলো সিচুয়েশন খুব একটা অনুকূলে নেই। মীরা মেয়েটা বড্ড বেয়াক্কেলি এবং অভিমানী। রেগে গেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সোনালি আপু হলুদের কথা মনে পড়ে গেল তার। সামান্য জামা কেটে দেওয়ার জন্য ও প্রোগ্রামে যাবে না বলে গো ধরে বসেছিল। আজ এত বড় ভুল বোঝাবুঝির পর যদি ভুল কোনো স্টেপ নেয়ও, তার বুক স্যাঁত করে ওঠে, আঁতকে ওঠে সে। এক পলকে অপেক্ষা না করে হলের বাইরে এসে লিফট কল করে। ফোন হাতে নিয়ে মীরার নম্বরে তার এক ফ্রেন্ড টেক্সট করে লোকেশন ট্র্যাক করার জন্য। সে নিচে নেমে ওয়াচম্যানকে মীরার ছবি দেখে বলে, এই মেয়েটাকে দেখেছো তুমি? ওয়াচম্যান ছবি দেখে বলে, প্রায় আধা ঘন্টা আগে ওই খারাপ আবহাওয়ার বেরিয়ে গেছে। আবহাওয়া খারাপ শুনে ইমানের হুঁশ হলো। আজ তো ওয়েদার ফলো করার কথা। নিউ ইয়র্কের সহ আরও কয়েক জায়গায় ব্লিজার্ড ওয়ার্নিং দিয়েছে। সে কপাল চাপড়ালো।
মেসেজ আরও 40 মিনিট আগেই তাকে দিয়েছে। এখন মনে হচ্ছে আগে কেন ফোন বের করেনি সে। উফ, এত অস্থিরতা নেওয়া যাচ্ছে না। 2 মিনিট পর তার ফ্রেন্ড রিপ্লাই দিল, মীরার ফোনের লোকেশন পাওয়া গেছে। সে যেখানে আছে সেখান থেকে লোকেশন 20 মিনিটের পর। গাড়ি বের করে ড্রাইভ শুরু করলাম। আজ গাড়ি চালাতেও বেগ পেতে হচ্ছে। তুষার পড়ছে, গাড়ি কাঁচ বরফ ভরে যাচ্ছে বারবার, গাড়ি চালাতে বেগ পেতে হচ্ছে। এছাড়া অস্থির হয়ে আছে তার সর্বাঙ্গ, মনে কু ডাকছে। সে 30 মিনিট পর কাঙ্ক্ষিত লোকেশনে এসে পৌঁছে। জ্যাকেট ছাড়া গাড়ি থেকে বের হতে মনে হলো সে এই মুহূর্তে জমে ফ্রিজ হয়ে যাবে। শীতের জ্বালায় মরি মরি অবস্থা। মীরার লোকেশনও এখানে শো করছে। সে ফ্ল্যাশ অন করে মীরাকে ডাকতে লাগে। অন্ধকার হলেও ল্যাম্পপোস্টের আলো আছে। বরফে ঢাকা রাস্তায় হাঁটতে পারছে না সে। স্নো বুট পরে আসেনি, পা জমে গেছে। বেশিক্ষণ এভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে সে। আচমকা সে যেন কিছু একটা দেখে ফেলে। অবচেতন মস্তিষ্ক সবটা ধরতে পারল। এক মুহূর্ত দেরি না করে ছুটে আসে। ছুটে আসার সময় গাছের গুঁড়ির সঙ্গে লেগে পা ছুলে যায় তার। রক্ত বের হলো বুঝি। সেদিকে তাকানোর সময় নেই। গাছের নিচে মীরা উপুড় হয়ে শুয়ে আছে। তার চোখ মুখ চুল বরফে ঢেকে গেছে। কোমরের উপর স্তূপ জমা হচ্ছিল। তবে একটু দূর থেকে তার গাউনের গোলাপি রঙের ঝিকিমিকি দেওয়া অংশ হলদে আলোয় ঝলমল করছিল জন্য ইমানের নজর সেদিকে গিয়ে থেমেছিল। মীরার কাছে আসতেই তার আত্মা শুকিয়ে ওঠে। মেয়েটার মুখ ফ্যাকাশে হয়ে গেছে ঠান্ডায়। মরা লাশের মতো ঠোঁট সাদা হয়ে এসেছে। তবু অল্প বিস্তর তার ঠোঁট কাঁপছে। মীরাকে এভাবে এ অবস্থায় দেখে তার চোখ বেয়ে এক ফোঁটা পানি পড়ল। বহুদিন পর কাঁদল সে। মীরার মাথায় হাত বুলিয়ে হাতে হাত রাখে। ঠান্ডায় হাত যেন জমে গেছে। এক শীতের কবলে পড়ে বোধহয় ও সেন্সলেস হয়ে গেছে। ওকে নিজের সঙ্গে জড়িয়ে নেয় ইমান। এরপর বলে, মীরা, তুমি কেবল আমার হার হাইনেস, আমার রাজকন্যা, আমার শেহজাদি। বিশ্বাস করো, তোমাকে ছাড়া অন্য কোনো নারীকে আমি শেহজাদি বলে রাখিনি। আমার ছোট্ট রাজ্যের রঙিন পাখিটা শুধুমাত্র তুমি। তবু কেন সন্দেহ করলে? আবারও তার চোখ বেয়ে পানি পড়ে। এভাবে তুষারপাতের মধ্যে থাকা যাবে না, কিছু করতে হবে। গাড়ি হিটারেও বুঝি মীরার গা গরম হবে। সামান্য দূরে সে একতলা কাঠের একটা বাড়ি দেখল। ওখান থেকে টিপ টিপ আলো ভেসে আসছে। এ ধরনের বাসাগুলো যারা সলভেন্ট কম তারা কম ডলার রেন্টে থাকে। ওখান থেকে সাহায্য নিতে হবে। সে মীরার ঠান্ডা শরীরটা কলস তুলে ওই বাসায় গিয়ে দরজা জোরে জোরে নক করে। এমন ওয়েদারে আমেরিকানরা রাতে নিজের মতো করে কাটায়, মদ পান করে। কেউ বেল বাজালে বিরক্ত হয়। 2 মিনিটের মাথায় একজন বুড়ি গেট খুলে দিল। তাকে দেখে বোঝা যাচ্ছে উনি বিরক্ত। ইমান তার কাছে সাহায্য দিল। উনি ঝাড়ি মেরে বলে, এমন শীতে এত পাতলা কাপড় পরে বের কেন হয়েছো? নতুন নাকি নিউ ইয়র্কে? তোমাদের মতো কিছু গাদার আমদানি আজকাল নিউ ইয়র্কে হয়েছে। বুলশিট। আসো ভিতরে। আমার বাসায় হিটার নষ্ট, ফায়ার প্লেস আছে, ওটা জ্বালিয়ে তোমার সঙ্গীকে উষ্ণতা দাও। অশেষ ধন্যবাদ আপনাকে। তোমার মতো গাদাকে সাহায্য করতে পেরে আমি খুশি। উনি টাওয়াল মোটা কাপড় দিয়ে চলে গেলাম। একটা ছোট্ট রুমে তাদের থাকার জায়গা হলো। ফায়ার প্লেসে আগুন জ্বালালে সে, কিন্তু মনে হয় কাঠ ড্যাম হয়েছে। দাউ দাউ করে জ্বালার বদলে খুবই ধীরে ধীরে আগুন জ্বলছে। ইমান ওর গাউন বদলে মোটা জামা পরিয়ে দিল, পায়ে মোজা পরালো, হাতে হাত রেখে ঘষতে লাগলো। একটুও গা গরম হয়নি ওর। নিজের শার্ট খুলে শুকাতে দিল। মীরার এই মুহূর্তে উষ্ণতা, উত্তাপ, তাপ, গরম দরকার। তার কি উচিত? মীরার ঘনিষ্ঠ হওয়া? কাছে আসলেই তো মীরা খেপে যায়। এখন এসব ভাবার সময় না। ওর দরকার উষ্ণতা। ইমান তার শরীর সব উষ্ণতা পারলে ঢেলে দেয়। ইমান সাত পাঁচ না ভেবে মীরার মুখমণ্ডল নিজের ঠোঁটের দিকে এগিয়ে আনে। ক্ষণেই ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে নিজের সবটা উজাড় করে ভালোবাসে। আদর, উষ্ণতা বিকিয়ে দিল। তাদের মধ্যে দূরত্ব মিটে গেল। আস্তে আস্তে মীরার শরীর ঠান্ডা ভাব কমতে লাগলো। ইমান তার চোখে মুখে গলায় হাতে নিজের উষ্ণতা আদর জোড়া ছুঁয়ে দিল।